প্রথম ক্লাস আপনার সাথে। জি বাবা, আমার চিনবেন না আপনি? আমি তো চিনি না, আমি তো গুড়, তাই আমার অনেকেই চিনি না। গুড় বলে অনেকে আর কি। আচ্ছা, মজা করছি, রেহানো আফরোজ। তো খেয়াল করেন, এই যখন আপনাকে বলা হচ্ছে ডিভাইড দ্য বানানাস ড্যাশ দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে আমটাকে ভাগ করে দাও, এখানে কতজন ছেলে আমরা জানি না, তার মানে এখানে সংখ্যা উল্লেখ নাই। সংখ্যার উল্লেখ না থাকা যদি প্লুরাল থাকে, আপনি এই বিষয়ে একদম ড্যাম শিওর হয়ে যাবেন, যেটা ডেফিনেটলি অ্যামং লিখতে হবে। ওকে, এরপর দেখেন দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য লেকচার শিটস ড্যাশ দ্য স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস মানে কতজন স্টুডেন্ট আমরা জানি না, তবে এটা প্লুরাল, এটা আমরা বুঝতে পারছি। সো যখন সংখ্যা উল্লেখ না থাকে, প্লুরাল থাকবে, ইন দ্যাট কেস আপনাকে লিখতে হবে অ্যামাং। ওকে, আপনাকে তখন অ্যামাং লিখতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দেই, তথ্য না, আপনাদেরকে একটা উদাহরণ দেই, দেখি আপনারা এটা করতে পারেন কিনা। আচ্ছা, খেয়াল করেন, ধরেন আমি একটা বাক্য দিই আপনাদেরকে। আপনাকে যদি এরকম একটা সেন্টেন্স দেওয়া হতো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ মিম রানা অ্যান্ড সুমি। এবার একটু উত্তর করার চেষ্টা করেন তো, বলেন তো এখানে কি হওয়া উচিত? বিটুইন। আচ্ছা, বিটুইন কি ইয়ামং স্যার, ইয়ামং। আচ্ছা, একজন বিটুইন বলছে, একজন অ্যামং বলছে। স্যার বিটুইন। বিটুইন হবে। কয়জন আছে খেয়াল করছেন তো? 3 জন স্যার। 3 জন থাকলে কি হয় জানো, বিটুইন না 2 এর অ্যামং অধিক। হয়। স্যার 2 এর অধিক থাকলে ইয়ামং হবে না? এই সমস্যায় হচ্ছে এইখানে, দেখেন 2 এর অধিক আছে, কিন্তু যেই 2 এর অধিক আছে তাদের নাম নির্দিষ্ট করে বলা হয়েছে কিনা? হয়েছে? যখন কারো নাম নির্দিষ্ট করে বলে দেয়া হয়, তখন সেটাকে বলা হয় প্রপার নাউন। মাথায় রাখবেন, এটা আরেকটা রুল। এটা হচ্ছে কি রে বাবা, মাথায় রাখেন, মাথায় রাখবেন 2 এর অধিক, 2 এর অধিক প্রপার নাউন এর মধ্যে যদি বোঝায়, সেক্ষেত্রে 2 এর অধিক হলেও এমন হবে না, কি হবে? বিটুইন হবে। হ্যাঁ, 2 এর অধিক প্রয়োজনে লিখে রাখতে পারেন, হ্যাঁ একটু লিখে রাখেন। আমার হাতের লেখা তো বেশি সুন্দর, বুঝছেন? দেখছেন আমার 2 হাতে আমি ফেয়ার এন্ড লাভলি লাগাই। হ্যাঁ, এত বেশি ফেয়ার এন্ড লাভলি লাগাইছি যে হাতের লেখা খুব সুন্দর হয়। মাঝে মাঝে নিজেই বুঝি না, একটু কষ্ট করে লিখে ফেলেন হাত খাতায়, যে 2 এর অধিক যদি প্রপার নাউন বোঝায়, সেক্ষেত্রে আপনার লিখতে হবে কি? বিটুইন। যদিও হওয়া উচিত ছিল অ্যামাং, কিন্তু কিচ্ছু করার নাই, এটাই সায়েন্স, এটাই নিয়ম। ওকে, দেখেন কার কোনো প্রশ্ন আছে কিনা বাবা। স্ক্রিনশট দিয়ে নেন, আমি এক্ষুনি পেজটা চেঞ্জ করব। তাহলে আসেন, এইবার হচ্ছে বিসাইড আর বিসাইডস, এটা আরো সহজ। এখানে সহজের কি আছে দেখেন, মাথায় রাখবো আমরা, এই যে বিসাইড দেখতে পাচ্ছি আমরা, বিসাইড, এই বিসাইড মানে হচ্ছে পাশে। ধরেন আপনি বললেন সে আমার পাশে বসলো, অথবা আমি রাস্তার পাশে একটা লোককে দেখে আসলাম, এই পাশে বোঝালে বিসাইড ধরবেন। আর অন্যদিকে ধরেন আপনি বললেন যে গান গাওয়ার পাশাপাশি সে একটা হোটেল চালায়, হ্যাঁ, অথবা অথবা অধিকন্তু ছাড়া, হ্যাঁ, তাহলে মাথায় রাখেন ছাড়াও, অধিকন্তু, অথবা এর বাইরেও ইত্যাদি বোঝায়। তো দেখেন আমি যখন বললাম দ্য পয়েট, হ্যাঁ,
পয়েন্ট মানে হচ্ছে কবি, এখানে মেড মানে তৈরি করা না, এটাকে কজেটিভ ভার্ব বলা হয়। এই বিষয়টা আপনাদের সাথে হয়তোবা ভার্বের ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। মহিউদ্দিন ভাই, পজিটিভ ভার্ব আলোচনা করা হয়েছিল আপনাদের সাথে? জি স্যার। আচ্ছা, তাহলে পজিটিভ ভার্বে আপনারা শিখেছেন যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে যখন কাজ করায় নেয় তখন তাকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। যেমন আমরা যদি বলি যে আমি খাই, আই ইট, কিন্তু আমি খাওয়াই, আই ফিড। আমি পড়ি, আই রিড, কিন্তু আমি পড়াই, আই টিচ। হ্যাঁ, একইভাবে দেখেন দ্য পয়েট মেড, হ্যাঁ, এটা পজিটিভ ভার্বের ব্যবহার করছে, সেখানে শিখে আসছেন দ্য পয়েট মেড দ্য বয়। এখন এতটুকু আবার বলে না যে কবি বয়কে বানালো, তা না কিন্তু। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক করে ফেলছে, এটা সেট না, এটা হবে সিট। দ্য বয় মেড দ্য বয় সিট বিসাইড হিম, অর্থাৎ কবি ছেলেটিকে তার পাশে বসিয়েছিল। এই যে দেখেন তো, পাশে বসানোর ক্ষেত্রে কি বসছে? বিসাইড। কিন্তু আপনি যদি বলেন শি হ্যাজ নান টু হেল্প হার, তাকে সাহায্য করার মতো, হার টিচার, তার টিচার ছাড়া আর কেউ নাই। এখানে কিন্তু তার টিচারের পাশে সাহায্য করার মতো অনেক লোক আছে এটা বোঝাচ্ছে না, বরং এখানে কি বোঝাচ্ছে? যে তার শিক্ষক ছাড়া তাকে সাহায্য করার মতো আর কেউ নাই। এই যে ছাড়া, ছাড়াও, বা তার টিচারের বাইরে তাকে সাহায্য করার মতো আর কেউ নাই যখন আমরা লিখতেছি তখন আসতেছে দেখেন বিসাইডস। এখান থেকে প্রশ্ন আসে কিন্তু চাকরি পরীক্ষায়। হুম, আচ্ছা, তাহলে আমরা পরের পেজে চলে যাচ্ছি। এবার দেখেন মেক অফ। আচ্ছা, হ্যাঁ, এটা খুব চমৎকার, এটার সামনে 3টে স্টার মারবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা কি দেখেন, যদি আপনি ধরে নেন আপনার হাতে একটা গ্লাস দেয়া হলো বা একটা বাটি দেয়া হলো, আপনাকে বললো যে এই বাটির মধ্যে দই আছে। আচ্ছা বলেন তো, দই দেখার সাথে সাথে এটা কি দিয়ে বানানো হয়েছে সেটা আপনি বুঝবেন কি বুঝবেন না? দই দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন দইটা কি দিয়ে বানানো? দুধ দিয়ে বানানো, তাই তো? এইবার ধরে নেন আপনার হাতে একটা কাগজ দেয়া হলো, হ্যাঁ, এরকম একটা কাগজ দেয়া হলো। হ্যাঁ, এখন এই কাগজটা দেখে আপনার কি কোনোভাবে বোঝার উপায় আছে যে এটা গাছ দিয়ে কাগজ বানাইছে, বাঁশ দিয়ে বানিয়েছে, গাছের পাতা দিয়ে বানিয়েছে? বোঝার উপায় নাই। তার মানে যখন আমরা কোনো কিছু দেখে বুঝতে পারবো যে তার উপাদানটা আসলে কি, হাতে নিয়ে যদি উপাদান বোঝা যায় বা দেখেই যদি উপাদান বোঝা যায়, তাহলে তাহলে আমরা লিখবো মেক অফ। অন্যদিকে যদি আপনি উপাদান বুঝতে না পারেন তাহলে ধরে নেবেন সেটা মেড ফ্রম। যেমন ধরে নেন, দেখেন এখানে একটা বাক্য বলতেছে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটা সোনা দিয়ে তৈরি করা বা স্বর্ণের তৈরি। এই যে হয়ে গেছে দেখেন মেড অফ। কারণ আপনি হাতে একটা রিং নেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন এটা সোনা দিয়ে বানানো, কিন্তু হাতে আপনি একটা পেপার নেওয়ার সাথে সাথে কোনোভাবেই আপনার বোঝা সম্ভব না যে এটা বাঁশ দিয়ে বানানো। তাই এখানে মেড অফ বসলেও এখানে আমরা কি লিখলাম? মেড ফ্রম। ওকে, তবে যদি কোনো স্থানে বানানো হয় তখন কিন্তু এই দুইটার একটাও বসবে না। ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা শূন্যস্থান পূর্ণ করবেন। দ্য ফোন ওয়াজ মেড ড্যাশ চায়না, বলেন তো কি হবে? এই তো সাকিব ভাই, ধন্যবাদ। এখন দেখেন চায়না কিন্তু একটা ইন জায়গা হবে না। স্যার। হ্যাঁ ভাই, ইন, ইন হবে, ইন। এই যে এখানে আমাকে লিখতে হবে ইন। আর যদি থাকতো চাইনিজ, তাহলে মাহফুজা রহমান, যদি থাকতো যে চাইনিজরা বানিয়েছে তাহলে আমরা লিখতাম দ্য ফোন ওয়াজ মেড বাই দ্য চাইনিজ পিপল। এখানে তো বাবা চাইনিজ না, চায়না একটা দেশের নাম, তাহলে ওই যে স্থানের পূর্বে, বড় স্থানের পূর্বে ইন বসে, তাই ইন বসে। ওকে, আচ্ছা, ধন্যবাদ। তাহলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো যদি মাথায় না রাখেন না তাহলে বিপদে পড়ে যাবেন। এবার আসেন, একদম খুব সহজ জিনিস এটা। আমি এক কাজ করি, আপনাদেরকে এটা একটা নোট করে দেই। সুনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা লিখবো আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা লিখবো ফর। ওকে,
আচ্ছা, আপনারা এখন আমারে বলবেন কোন জায়গায় কোনটা বসানো উচিত আমার। মানে মুখে বলবেন না, লিখে দিবেন। আই হ্যাভ বিন হিয়ার, আমি এখানে আছি ড্যাশ 7 days, আমি 7 দিন ধরে এখানে আছি। আবার লিখলাম আমি আই হ্যাভ বিন হিয়ার ড্যাশ 7th January। ওকে, তারপর ধরেন আমরা লিখলাম ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং। সেম, it has been raining dashed 3 hours। করেন, শূন্য স্থানগুলো পূর্ণ করে দেন। স্যার প্রথমটা সিন্স। মুখে না, মুখে না, মুখে না, ও মাগো, লিখে দিবেন বাবা, কারণ বাকি কয়েকজন ট্রাই করতেছে, তাদেরকে একটু লেখার সুযোগ দিয়ে। পারুল পারভিন, ধন্যবাদ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস গেট স্টার্টেড, বাকিগুলো একটু দেখে নেই, আসেন। এই যে দেখেন, আমি যখন বলতেছি আমি এখানে 7 দিন যাবত আছি, আপনার বোঝা সম্ভবই না কোন 7 দিন থেকে। আমি শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন আছি, নাকি মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত 7 দিন আছে, আপনি জানেনই না কোন 7 দিন। তাহলে এটা কি হবে? হট। কিন্তু আমি যখন বলছি 7ই জানুয়ারি থেকে আসি, এইটা এবার নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে সিনস। বললাম গিট্টুটা লাগাই এই জায়গায়। কে আর ঠিক লিখছেন, ধন্যবাদ। এবার দেখেন, আমি যখন বললাম সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি পড়ছে, সময়টা আমি নির্দিষ্ট বুঝতে পারছি, তাহলে এটা কি হবে? সিনস। কিন্তু আমি বললাম 3 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এই 3 ঘন্টা কখন আপনি তো জানেন না, 2টা থেকে 5টা নাকি 5টা থেকে রাত 8টা, জানি না আমরা, তাহলে এটা হচ্ছে ফর। দেখি কারা কি করলেন। ফর সেন্স সেন্স ফর, ফর সেন্স সেন্স ফর, কে কারেক্ট লিখছেন? সাকিব ভাই একটা ভুল করে ফেলছেন। আচ্ছা, মাশাআল্লাহ, যাক। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এইবার তাহলে আমাদের সিনস হয়ে গেছে। এরপর দেখেন একটা আসতেছে ইন আর টু, ইন আর টু। হ্যাঁ, মাথায় রাখবো আমরা। দেখেন, ধরে নেন এটার সামনে কয়েকটা স্টার দিবেন, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। দেখেন, সীমার মধ্যে বোঝালে ইন, আর সীমার বাহিরে বোঝালে টু। ধরে নেন আপনাকে বললো যে বাংলাদেশ, বাংলাদেশ তো একটা দেশ। এখন আপনি যদি বলেন রংপুর বাংলাদেশের উত্তরে, তাহলে দেখেন তো, এই যে রংপুর যে বাংলাদেশের উত্তরে, সেটা কি বাংলাদেশের সীমার মধ্যে রংপুর, নাকি বাংলাদেশের সীমার বাহিরে? ডেফিনেটলি বাংলাদেশের সীমার ভিতরেই। তাহলে দেখেন, সীমার ভিতরে যখন বোঝাবে তখন হচ্ছে ইন। রংপুর ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। কিন্তু আপনি যখন বললেন হিমালয় বাংলাদেশের উত্তরে, এখন হিমালয়ের উত্তরে, রংপুরের উত্তরে, পার্থক্য কি? একটা হচ্ছে দেশের সীমার মধ্যে, একটা দেশের সীমার বাহিরে, তখন এটা টু লেখা আছে। হ্যাঁ, এগুলো আপনাদের লেকচার শিটে সব দেয়া আছে ইনশাল্লাহ, তুলে নেবেন প্লিজ। ওকে, স্ক্রিনশট দিয়ে নেবেন। আরেকটাতে আমরা আসি, দেখেন
দেখেন কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, খেয়াল করেন, কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন কোনো কিছু হওয়া বোঝাবে, তখন আপনি লিখবেন বাই। হ্যাঁ, আর যখন কোনো অনির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাবে, তখন লিখবেন ইন। স্যার অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখার টেকনিক গুলো শিখায় দেন সাকিব ভাই। এইখানেই ঝামেলা ভাই। দেখেন এই যে আমরা নিয়ম অনুযায়ী যে প্রিপোজিশন গুলো পড়াচ্ছি, এইখান থেকে আপনার কোশ্চেন আসার সম্ভাবনা সর্বোচ্চ 10%। বিপদটা কোন জায়গায় জানেন? আপনার 90% কোশ্চেন আসে হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পুরোটাই আপনার মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করে। এই লাইনে যে যত বেশি মুখস্থ করতে পারবে সে তত বেশি শাইন করতে পারবে। এমনও হইতে পারে আপনি স্টুডেন্ট মানুষ, আপনি আমার চেয়ে বেশি মুখস্থ করছেন, আমি আপনার সাথে পারবো না। ওকে, এই পুরোটাই ডিপেন্ড করে মুখস্থ বিদ্যার উপর ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা। আচ্ছা খেয়াল করেন তাহলে, আমরা যদি বলি হি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে, কিন্তু সেটা কবে আসবে এটা কি আমরা জানি? জানি না, তার মানে অনির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে এবার হলো ইন। কিন্তু আপনি যদি বলেন হি উইল কাম ব্যাক ড্যাশ মানডেই, সে সোমবারের মধ্যে ফিরে আসবে, এবার আর আমাদেরকে কোনো অনির্দিষ্ট দিন না, নির্দিষ্ট করে বলেই দেওয়া হচ্ছে সোমবারের মধ্যে। সোমবার কি নির্দিষ্ট না? নির্দিষ্ট হলে কি হবে? বাই। এরপরে দেখেন উই উইল রিচ দ্য স্টেডিয়াম বিফোর। আর বিফোর মানে আমরা এমনিতেই জানি, হ্যাঁ? আমরা এমনিতেই জানি বিফোর মানে পূর্বে। তাহলে দেখেন খেলা শুরু হওয়ার পূর্বে আমরা স্টেডিয়ামে পৌঁছে যাব। এটা বোঝার জন্য খুব বেশি কঠিন কিছু জানার বা শেখার প্রয়োজন নাই। একটু তুলে নেবেন বাবা প্লিজ। ওকে, আচ্ছা দেখেন আরেকটা বিষয় হচ্ছে, এইখানে আমি একটু লিখে দেই, যখন কাটায় কাটায় সময় মতো বোঝায়, যখন কাটায় কাটায় সময় মতো বোঝায় তখন হয় অন টাইম। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন, এটা ইন্ডিয়ান পিসি দাসের বই লেখা আছে, তখন আপনাকে লিখতে হবে টু টাইম। আর হচ্ছে গিয়ে এটা যেটা হবে আর কি, ধরেন কাটায় কাটায় সময় মতো নয়, বরং একটু আগে। কাটায় কাটায় সময় মতো নয়, হ্যাঁ আমি ডট ডট দিলাম, কাটায় কাটায় সময় মতো নয় বরং একটু আগে, সেক্ষেত্রে হবে ইন টাইম। সেক্ষেত্রে হবে ইন টাইম। তাহলে এখন দেখেন ইন টাইম লিখবো নাকি অন টাইম লিখবো, হ্যাঁ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে চাকরির পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার, আপনাদের আসার সম্ভাবনা ব্যাপক। তাহলে দেখেন দ্য মিটিং স্টার্টেড অন টাইম, মিটিংটা সময় মতো শুরু হয়েছিল। ঠিক কাটায় কাটায় সময় শুরু হলে আমরা লিখবো অন টাইম। কিন্তু দেখেন এই বাক্যটা দেখেন তো, আই হ্যাভ সেন্ট হিম আ লেটার, আমি তাকে একটা পত্র পাঠিয়েছি। এখন ধরেন আমি একজন ব্যক্তিকে একটা পত্র পাঠিয়ে দিছি, চিঠি পাঠিয়ে দিছি, হি উইল গেট ইট, সেটা পেয়ে যাবে। এখন আপনি বলেন যে সেটা পেয়ে যাবে, তা কখন পেয়ে যাবে? আমি কি জানি যে ঠিক কোন টাইমে পাবে? আমি বুঝতেছি যে সে সময় মতোই পাবে, সেটা সেই সময় মতো হতে পারে বা একটু আগেও হতে পারে। তাই আমরা এখানে লিখতেছি ইন টাইম, সময় মতোই পাবে, বাট একদম এক্সাক্ট সময় নির্দিষ্ট করে আমরা কাটায় কাটায় সময় বলতে পারি না, তাই আমরা এখানে লিখলাম ইন টাইম। ওকে, আসেন এবার এইখানে একটা এটাকে বলে প্রেপোজিশনের ছড়া। হুম, এটাকে বলে প্রিপোজিশনের ছড়া। প্রিপোজিশনের ছড়াটা কি দেখেন,
আহ গ্রাম শহর নগর ও দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। হ্যাঁ, এটা আমি আজ থেকে আরো 10-15 বছর আগে পড়েছিলাম এরকম। হ্যাঁ, গুগলে সার্চ দিলে এরকম অনেক ছড়া পাবেন। হ্যাঁ, দেখেন এখানে ছড়ায় ছড়ায় প্রিপোজিশন শিখাচ্ছে। কি শিখাচ্ছে? গ্রাম শহর নগর ও দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। তারপরে বলতেছে দেখেন, সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অব্দি। হুম, এরপর দেখেন, প্রভাত দুপুর গোধূলি ও রাত এদের আগে অ্যাড বসিয়ে করবে বাজিমাত। এইভাবে একটা দেখেন এইভাবে একটা কবিতা বা ছড়া দেয়া আছে। আপনাদের কাজ হচ্ছে গিয়ে কষ্ট করে এটা একটু ঠাড়া মুখস্থ করবেন। যেমন এটা একটু কষ্ট করে মুখস্থ করবেন। আসেন এবার স্ক্রিনশট দিয়ে নেন প্লিজ। স্যার জি স্যার। গোধূলি বলতে কি বোঝায়? হ্যাঁ বাবা। গোধূলি বলতে গোধূলি মানে বোঝেন না? গোধূলি মানে হচ্ছে ডাস্ক। ডাস্ক ডাস্ক আপনারা কেমনে বোঝাই দেখবেন। আহ বিকাল শেষ, সন্ধ্যা শুরু হবে। হ্যাঁ, এই সময়টাকে গোধূলি বলা হয়। স্যার দিন ও রাতের সন্ধিক্ষণ। হ্যাঁ, এই গোধূলি আমাদেরকে এভাবে পড়াইছিল যে দেখবেন যেই সময় রাখাল, মানে আমাদেরকে এভাবে পড়াইছিল আর কি আমাদের এক স্যার, যে দেখবেন রাখাল যেই সময় ক্ষেত থেকে মাঠ থেকে তার গরুগুলোকে আপনার নিয়ে বাসার দিকে রওনা দেয়। হ্যাঁ, এরকম করে। তো আমাদের এক বান্ধবী আবার তখন বলতেছিল, মানে আমাদের কম্বাইন ক্লাস হইতো আর কি, স্যার গোধূলি মানে কি গরুর পায়ের ধুলি? স্যার ওরা বলছে এই চুপ থাক। তো এই আর কি। ডাস্ক ডাস্ক মানে হচ্ছে গোধূলি। দিনের শেষ রাতের শুরু গোধূলি। আচ্ছা, কেয়া বলতেছে দিনের শেষ রাতের শুরু। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গোধূলি। আচ্ছা এবার আসেন দেখেন, সময়ের আগে অ্যাড বসে, সরি, সময়ের আগে অ্যাড বসে দিনের আগে অন, দিনের ভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন। এইভাবে জাস্ট একটা কবিতা বানায় রাখছে আর কি। আপনার বেটার হয় যদি এটা মুখস্থ করে রাখতে পারেন, আর যদি জাস্ট নিয়ম মেনে করতে পারেন দ্যাটস এনাফ। ইটস রিয়েলি আপ টু ইউ, আপনি কি করবেন। ওকে, এইবার দেখেন এই যে ফেস্টিভ্যালে অ্যাড হয়, নম্বরে অ্যাড হয়, হ্যাঁ, উইথ হয় বস্তুতে। হ্যাঁ, এরকম করে এটা একটু তুলে নেন। হ্যাঁ, আমি এটা না পড়াই। হ্যাঁ, একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনাদের লেকচার শিট অবশ্য আছে এগুলো। লেকচার শিট পেয়েছেন না সবাই? স্যার লেকচার শিট পেয়েছি। আচ্ছা, তাহলে তো পেয়েছেন ওইখানে। পড়ছিলেন আজকে লেকচার শিটটা পড়ছেন? যেদিন যে ক্লাসটা করবেন ওই দিন একটু পড়ে রাখবেন না, তাহলে তো আপনাদের জন্য ভালো হয়। ক্লাসে এসে এক্সট্রা কিছু প্রশ্ন করতে পারতেন। আচ্ছা, হ্যাঁ, এইভাবে একটু কষ্ট করে এই রুলগুলো পড়বেন। এইবার দেখেন, বিগত বছরগুলোতে প্রিপোজিশন থেকে আসা আমরা কয়টা প্রশ্ন দেখবো এবং সেগুলো সমাধান করব। আচ্ছা দেখি আপনারা বলতে পারেন কিনা, বলেন। 1 নাম্বার, কমেন্ট করবেন, ABCD কমেন্ট করেন, মুখে বলতে হবে না। আচ্ছা আসেন দেখেন, প্রিপোজিশন কোথায় বসে? নাউনের পূর্বে, প্রোনাউনের পূর্বে, নাকি নাউন প্রোনাউন উভয়েরই পূর্বে? উভয়ের পূর্বে। যেমন আপনি বলতে পারেন দিস ইজ ফর রানা, আবার বলতে পারেন দিস ইজ ফর মি। বোথ। ফরটা রানার পূর্বে বসতে পারে, মি এর পূর্বে বসতে পারে, মি এর পূর্বে বসতে পারে। এটা ট্রাই করেন তো। 2 নাম্বার, রিলিভড। রিলিভ মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্ত দেওয়া। অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে হচ্ছে গিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা। এই যে দেখেন কোনো কিছু থেকে বোঝালে কি বসে বাবা? ফ্রম বসে। তাহলে দেখেন হি রিলিভড মি ফ্রম অ্যাংজাইটি, সে আমাকে উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত করলো, রিলিফ দিল। 3 নাম্বারটা সেম চলে আসছে। 4 নাম্বারে আসেন। এটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শব্দ করছে কি? তাহলে দেখেন আওয়ার স্কুল ইজ ড্যাশ দ্য মেইন রোড। আমরা সব বলি না, একদম রোডের মাথায় বা রোডের শুরুতেই বা রোডের পাশেই আমাদের যে রাস্তাটা, মানে আমাদের স্কুলটা। দেখেন এই জায়গাটাতে বেশিরভাগ সময় মানুষ ভুল করে, এটা আমি নিজেও ভুল করতাম।
আপনারা তো চিন্তাও করেন নাই এইখানে হবে অন। আওয়ার স্কুল ইজ অন দ্য মেইন রোড। আমাদের স্কুলটা মেইন রোডেই। আমরা অনেক সময় বলি না মেইন রোডেই আমাদের স্কুলটা, মেইন রোডের পাশেই। হ্যাঁ, এখানে কিন্তু বাই বা বিসাইড হবে না, ইন হবে না, খেয়াল করেন। এটা মুখস্থ রাখেন। হি ইজ নট ড্যাশ হোম টুডেই। বলেন কি হতে পারে? হি ইজ নট অ্যাট হোম টুডেই। সে আজ বাসায় নাই। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? ট্রাই করেন। তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? এটা সবার পারা উচিত। ওয়াও, অ্যাট লিখছেন কারা কারা? অ্যাট না তো বাবা। হ্যাঁ, দেখেন, যখন কারো ঘড়ির টাইম বোঝায় তখন সেখানে বাই বসে। তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? হ্যাঁ, এই দেখছেন বাবা। এখন যদি বলেন এগুলো মুখস্থ করার টেকনিক হয়তো থাকতে পারে, কিন্তু টেকনিক দিয়ে আপনি সব মুখস্থ করতে পারবেন না সাকিব ভাই। বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করে কে কত বেশি প্র্যাকটিস করছে। আর এটা মুখস্থ করলে আপনার থাকবেও না। বেটার হবে যত বেশি প্র্যাকটিস করবেন আর কি। পড়লেন আপনি, যেমন অ্যাবাইড বাই এরকম পড়লেন। হ্যাঁ, এরকম পড়ার পরে আপনাকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ পারবেন না। আচ্ছা, আসেন। এবার আসেন, উই নিড $200। আমাদের $200 প্রয়োজন। আচ্ছা, এখানে একটা জিনিস কেটে গেছে। এখানে একটা ছিল, আমি কেটে দিই। ড্যাশ দিস। হ্যাঁ, সেন্টেন্সটা ছিল এরকম, উই নিড $200। আমাদের $200 প্রয়োজন। ড্যাশ দিস টু পে ফর এভরিথিং। অর্থাৎ সব টাকা পয়সা পে করার জন্য আমাদেরকে এর পাশাপাশি আরো $200 প্রয়োজন। এখন মনে আছে তো বাবা, পাশাপাশি অধিকন্তু বোঝালে কি বসে? বিসাইডস বসে। প্র্যাকটিস না করলে এই জায়গাতে বাবা দম থাকবে না কারো। হ্যাঁ, আসেন। এই আর কি। তাহলে আমি যেটা বলছি আর কি একটু খেয়াল করেন। আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা বিশাল তালিকাতে আছে। হ্যাঁ, হি হ্যাজ বিন ইল। বলেন তো এটা কে বলতে পারবেন? সে শুক্রবার থেকে অসুস্থ। সে শুক্রবার থেকে অসুস্থ। সিন্স হবে স্যার। সিন্স হবে স্যার। এই তো, ধন্যবাদ। এই যে হয়ে গেছে, দেখেন। আচ্ছা, এটা বলেন, সে ইংরেজির শিক্ষক বা ইংরেজির লেকচারার। হি ইজ এ লেকচারার অফ ইংলিশ। মাথায় রাখবেন অবশ্যই ইন ইংলিশ। এইখানে একটা তথ্য মাথায় রাখবেন, অপশনে ইন না থাকলে অফ দিতে হবে। যদি অপশনে ইন না থাকতো তাহলে আমরা অবশ্যই ডি দিতাম, কিন্তু অপশনে ইন তো চলে আসছে। ওকে, সমস্যা ভাই? এবার দেখেন, অ্যামং ইজ আ প্রিপোজিশন। এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে একটা ইনভার্টেড কমা ব্যবহৃত হবে। এখানে বলা হচ্ছে অ্যামং ইজ আ প্রিপোজিশন। অ্যামং হচ্ছে এমন একটা প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড, যেটাকে ব্যবহার করা হয় যখন ড্যাশ পিপল আর ইনভলভড। ওকে, ট্রাই করেন তো দেখি এটা বলা যায় কিনা। এই তো, যখন দুইয়ের অধিক মানুষ ইনভলভ থাকে তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা ব্যবহার করি অ্যামাং। আচ্ছা, অনেকে বলবে টু আর মোর দ্যান টু। না, দুই বা দুইয়ের অধিক না, দুই হলে তো বিটুইন হয়। দুই হলে বিটুইন হয়। ওকে, আচ্ছা, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ। ট্রাই করেন। এত বুঝতেই পারতেছেন, সে শুক্রবার থেকে অনুপস্থিত, নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে কি হবে? সেন্স। লাইফ ইজ আ টেল টোল্ড ড্যাশ
এইখানে এটা একজন বিখ্যাত ব্যক্তির উক্তি, আমি নামটা ভুলে গেছি তার, ইডিয়ট। জীবন হচ্ছে একটা গল্প, হ্যাঁ, যে গল্পটা আবার বলেছেন। টেল মানে হচ্ছে গল্প, টোল্ড মানে তো জানেন নেই, বলা। জীবন হচ্ছে একজন ইডিয়েট কর্তৃক বলা একটা গল্প। তাহলে ইডিয়েট কিন্তু ব্যক্তির দ্বারা বোঝালে কি বলবেন, বাই নাকি উইথ? আসেন, লাইফ ইজ আ টেইল, টেইল মানে হচ্ছে গল্প, টেইল টোল্ড বাই অ্যান ইডিয়েট। এটা পারা উচিত সবার, এটা না পারলে দুঃখ পাবো। হি স্পেন্ড মোস্ট অফ হিজ টাইম, এই যে দেখেন ড্যাশ ঢাকা, তা আমরা জানি ঢাকা একটা ছোট জায়গা না বড় জায়গা? মারিয়া ধন্যবাদ। ইন, এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাবা, আমাদের এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সিরিয়াল গুলো দেয়া আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন। কষ্ট করে হলেও এগুলো একটু মুখস্থ করবেন। স্ক্রিনশট দেয়া শুরু করেন প্লিজ, স্ক্রিনশট দেয়া শুরু করেন। দেখেন, অ্যাডমিট অফ, ইন্টারেস্ট ইন, ডিভয়েড অফ, লাভ অ্যাট, অ্যাডিক্টেড টু, অ্যানয়েড অ্যাট, অ্যাওয়ার অফ। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা যে লেকচার শিট আছে সেখান থেকে পড়ে ফেলতে পারেন। আচ্ছা, আগেরটা স্ক্রিনশট দিতে না পারলে দিয়ে নেন আরেকবার। ভাই, এখানে যা আছে সেগুলো ওনাদের বইও আছে না? আচ্ছা, তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নেন। মহিউদ্দিন ভাই ঘুমাই গেছেন? স্ক্রিনশট দেন, দিয়ে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। এগুলো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। ভাই, পরের ক্লাসটা কি এখানেই? 6টাও কি এখানেই? আচ্ছা, স্ক্রিনশট দিবেন প্লিজ। আচ্ছা, এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিছু কোশ্চেন দেয়া আছে। মানে সোজা কথা, আপনার মোদ্দা কথা এগুলো একদম ঠাড়া মুখস্থ করতে হবে, আদারওয়াইজ পারবেন না কিন্তু। যেমন দেখেন, দা কাউ ফিডস ড্যাশ গ্রাস, বাংলা হচ্ছে গরু ঘাস খেয়ে বাঁচে। কেউ যখন কোনো কিছু খেয়ে বাঁচে বা জীবন ধারণ করে, সেক্ষেত্রে ফিডের পরে অন বসে, ফিড অন। কি হলো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, দ্য কাউজ ফিডস অন গ্রাস। এরপরে দেখেন, হি ইজ অ্যাবসর্বড, এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা মুখস্থ না থাকলে কারো পারা সম্ভব না। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠাড়া মুখস্থ করতে হবে। হ্যাঁ, হি ইজ অ্যাবসর্বড ইন থট, সে চিন্তায় নিমগ্ন। ওকে, এরকম হচ্ছে কেন? উল্টা আসতেছে ভাই। ইউ মাস্ট অ্যাডহিয়ার, অ্যাডহিয়ারের পরে কি হয় কমেন্ট করেন তো দেখি, কয়জনের মুখস্থ আছে? এই তো, গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, অ্যাডহিয়ার টু, লেগে থাকা। আচ্ছা, শি ওয়াজ ব্লেসড, দেখবেন ফেসবুকে, দেখবেন আপনার কোনো বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন বা ফেসবুক ফ্রেন্ডের যখন বাচ্চা হচ্ছে, সে পোস্ট দিচ্ছে বা আরেকজন পোস্ট দিচ্ছে, হ্যাঁ, যে আই এম ব্লেসড উইথ আ বেবি বয়, অথবা আই এম ব্লেসড উইথ আ বেবি গার্ল। হ্যাঁ, ব্লেসড উইথ। এখন ভাই, এটা পুরোটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই লাইনে মুখস্থ করতে না পারলে বিপদে পড়বেন। যেমন অ্যামিনেবলের পরে টু বসে, প্রেফারের পরে টু বসে। ওকে, আচ্ছা, দ্যাটস অল। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আচ্ছা, যে কাজটা করবেন, আমি বারবার বলি, দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মুখস্থ করতে হবে। জি, তাসলিমা বলেন।
স্যার এখানে লেকচার শিটের মধ্যে আছে ক্লাস ওয়ার্ক অফ সংক্রান্ত, টু সংক্রান্ত, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে আছে। এগুলো কি করব যে আমরা এখানে লুক ফরওয়ার্ড, তারপরে টু প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, তারপরে উইথ এ ভিউ, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হ্যাঁ আছে। হ্যাঁ আছে দেখেন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, লিসেন টু ইত্যাদি, তাই না? হ্যাঁ স্যার। এগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হয়। দেখেন এটা আপনারা পাবেন রাইট ফর্ম অফ ভার্বে গিয়ে এই রুলটা পেয়েছেন। হ্যাঁ, বাট এগুলো প্রিপোজিশনের ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, একটা তথ্য আমি বলে দিই, আপনি যেহেতু প্রশ্ন করছেন। সেটা হচ্ছে দেখেন, আপনি যত প্রিপোজিশন পাবেন এ টু জেড, সাধারণত প্রিপোজিশন গুলোর পরে আপনি যখনই ভার্ব পাবেন তার সাথে একটা আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, তবে এইটার ব্যতিক্রম হলো একটা, সেটা হচ্ছে টু। টু এর পরে ভার্ব থাকলে আবার 1 নাম্বার ফর্ম লিখতে হয়। আবার এইটারও কিছু ব্যতিক্রম আছে, যেটা আপনি এই মুহূর্তে বললেন, যেমন এই যে উইথ আ ভিউ টু, যেমন গেট ইউজড টু। দেখেন এগুলোতে টু আছে না বাবা? তারপরে স্যার। আরো আছে, যেমন অ্যাডিক্টেড, যেমন অ্যাডিক্টেড টু। যদিও টু আছে, এরপরে ভার্ব থাকলে আমাদেরকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমার সম্পর্কে কি বলবো বাবা? আমার নাম মীর জালাল সুমন। মীর জাফর বললেন না। হ্যাঁ, আমি যে আপনাদের কোচিং এ রিসেন্টলি যুক্ত হয়েছি আর কি। আজ আমার 3rd ডে আর কি, আপনাদের সাথে ক্লাস নিলাম, 3য় দিন। 2017 থেকে বিসিএস এবং অন্যান্য ইংরেজি পড়াচ্ছি, 12 থেকে পড়াচ্ছি, ভার্সিটি অ্যাডমিশন, এই আর কি। রাস্তাঘাটে দেখা হয়ে গেলে একদিন চিনে ফেলবেন, ওই দিন চাটা খাওয়াই দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ। এন্ড না ভাই?